হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে ভারত সরকারের বিভাগসমূহ। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে, অর্থাৎ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তার সম্পর্কে। আর বলে রাখি ক্লাসটি শুরু করার আগে যে এই অধ্যায় থেকে তোমাদের এই যে ভারতের প্রধানমন্ত্রী আছে এর যে ক্ষমতা ও কার্যাবলী, এটা কিন্তু এবার পরীক্ষায় আসার চান্স প্রবল। 99% তোমাদের এবার 2026-এ তোমরা যে পরীক্ষা দিবে তার মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসতেই পারে। 99% চান্স যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটা কিন্তু এতটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 6 নম্বরের জন্য। আর তাছাড়াও আমরা আলোচনা করব আজকের ক্লাসে যে 2 মার্কসের জন্য যে তার যোগ্যতা, ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে কী কী যোগ্যতা থাকা উচিত, নিয়োগ কীভাবে হন, শপথ গ্রহণ কে করান, তার কার্যকাল কত বছর, অপসারণ কীভাবে করা যায় তাকে, তাছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো যে এই অধ্যায়টির নামই হচ্ছে কি, যে ভারত সরকারের বিভাগসমূহ। তাহলে ভারত সরকারের কয়টি বিভাগ? আমি আগের ক্লাসে বলেছিলাম, আবারও বলছি যে 3টি বিভাগ, তাই না? ভারত সরকারের 3টি বিভাগ। কেন 3টি বিভাগ? কারণ ভারত সরকারের অনেক কাজ, তাহলে 3টি বিভাগ করা হয়েছে। তাদের যে নিজেদের কাজ তারা সেপারেটভাবে করবে, ঠিক আছে, যাতে সরকারের সুবিধা হয় কাজে। তাহলে সেই 3টি বিভাগ কি কি? একটা হচ্ছে শাসন বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। ঠিক আছে, তাহলে এই যে শাসন বিভাগ, তোমাদের এই চতুর্থ অধ্যায়ের মধ্যে শাসন বিভাগটা আমি শুরু করেছিলাম। তার মধ্যে রাষ্ট্রপতি সম্পর্কে আমি সমস্ত আলোচনা করেছি। আজকে আলোচনা করব ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে। তাহলে তোমাদের এই অধ্যায়ে তোমাদের সিলেবাসে শুধুমাত্র রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, ঠিক আছে, তারপরে মুখ্যমন্ত্রী আছে, আর রাজ্যপাল আছে। ঠিক আছে, রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী। ঠিক আছে, আর আছে স্থায়ী কার্যনির্বাহী হিসেবে আমলাতন্ত্র। স্থায়ী কার্যনির্বাহী হিসেবে আমলাতন্ত্র। ঠিক আছে, তাহলে তোমাদের শাসন বিভাগের মধ্যে এই 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, এই 5টি টপিক আলোচনা করতে হবে। ঠিক আছে, তোমাদের জানতে হবে আর কি। তাহলে রাষ্ট্রপতি আলোচনা করা হয়ে গেছে, আজকে প্রধানমন্ত্রী হবে, নেক্সট দিন রাজ্যপাল, পরে মুখ্যমন্ত্রী, পরের দিন স্থায়ী কার্যনির্বাহী হিসেবে আমলাতন্ত্র। এভাবে কিন্তু ক্লাস চলবে। তারপরে আমরা আইন বিভাগ শুরু করব। বোঝা গেল? তাহলে দেখো ভারতের যে প্রধানমন্ত্রী, তাহলে এই প্রধানমন্ত্রীকে আর কি, কেউ যদি প্রধানমন্ত্রী হতে চায় তার কি কি যোগ্যতা থাকা উচিত, এটা এখন আলোচনা করি। তাহলে 2 মার্কসের তোমাদের এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে ভারতের প্রধানমন্ত্রীর যোগ্যতা উল্লেখ করো। তাহলে দেখো প্রথম যোগ্যতা হচ্ছে যে তাকে ভারতের নাগরিক হতে হবে। যেমন রাষ্ট্রপতি হতে গেলেও ভারতের নাগরিক হতে হবে, ঠিক তেমনই প্রথম যোগ্যতা হচ্ছে ভারতের নাগরিক হতে হবে, তাকে নাগরিক হতে হবে। এটা তো হলো প্রথম যোগ্যতা। 2 নম্বর হচ্ছে যে যেই ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হতে চান তাকে লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হবে। ঠিক আছে, লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হবে, সদস্য হতে হবে। আর যদি প্রধানমন্ত্রী হয়ে যান কিন্তু না লোকসভার সদস্য তিনি, না রাজ্যসভার সদস্য তিনি, তাও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেন কোনো ব্যক্তি। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে তাকে 6 মাসের মধ্যে কোনো একটা কক্ষের হয় লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হবে কিন্তু। ঠিক আছে, ধরো লোকসভা নির্বাচন হয়ে গেল, প্রধানমন্ত্রী নির্বাচনও হয়ে গেল, কিন্তু যিনি প্রধানমন্ত্রী হলেন তিনি লোকসভারও সদস্য নন, আবার রাজ্যসভারও সদস্য নন। তাহলে এখন কি হবে, যে তাকে কিন্তু টাইম দেওয়া হচ্ছে 6 মাস। 6 মাসের মধ্যে তাকে যে কোনো একটা কক্ষের
হয় রাজ্যসভা বা লোকসভার সদস্য হতে হবে, না হলে তিনি কিন্তু প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আরেকটা যোগ্যতা। আর বলে দেই যে কমপক্ষে 3 নম্বর যোগ্যতা হচ্ছে কমপক্ষে তাকে 25 বছর বয়স্ক হতে হবে। কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে। দেখো লোকসভা যে আছে না, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতাই হচ্ছে 25 বছর। কেউ যদি লোকসভার সদস্য হতে চায় তাহলে তার কিন্তু 25 বছর হতে হবে, আর কেউ যদি রাজ্যসভার সদস্য হতে চায় তাহলে তার 30 বছর। তাহলে এই যে লোকসভা বা রাজ্যসভা, তার মধ্যে লোকসভা হচ্ছে এখানে আর কি সদস্য হতে গেলে 25 বছর দরকার মিনিমাম। তাহলে ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে মিনিমাম 25 বছর তো দরকারই। 4 নম্বর হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো লাভজনক পদে কিন্তু থাকা যাবে না সেই ব্যক্তিকে। কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো লাভজনক পদে থাকা যাবে না। ঠিক আছে? কোনো একজন ব্যক্তি তিনি এখন কেন্দ্র সরকারের আন্ডারে বা রাজ্য সরকারের আন্ডারে কোনো চাকরিতে আছেন, ঠিক আছে? চাকরি করা মানেই হচ্ছে একটা লাভজনক পদে থাকা, মানে স্যালারি পাচ্ছে সে, তাহলে সে কিন্তু কোনো চাকরি করতে পারবে না কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের আন্ডারে। যদি সে প্রধানমন্ত্রী হতে চান, সে যদি চাকরি করতো তাকে চাকরি থেকে রিজাইন দিতে হবে, তাহলেই সে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য হবে। ঠিক আছে? তাহলে এই কিন্তু 4টি যোগ্যতা তোমরা মনে রাখবে। বোঝা গেল? যে ভারতের নাগরিক হতে হবে, তাকে লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হবে, আর যদি তাও না হয় 6 মাসের মধ্যে যে কোনো একটা কক্ষের সদস্য হতে হবে, কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে, বা কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো লাভজনক পদে থাকা যাবে না। এবার দেখব যে নিয়োগ, ভারতের প্রধানমন্ত্রীকে কিভাবে নিয়োগ করা হয়। দেখো ভারতের প্রধানমন্ত্রীকে কিন্তু আমরা সরাসরি নির্বাচন করি না। ঠিক আছে? ভারতের প্রধানমন্ত্রীকে কিন্তু ভারতের জনগণ সরাসরি নির্বাচন করেন না। তাহলে ভারতের প্রধানমন্ত্রী কীভাবে নির্বাচিত হন এখন একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে? দেখো প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভার নির্বাচন হয়। ঠিক আছে? যেমন 2024-এ লোকসভার নির্বাচন লাস্ট হয়েছে, এমন 5 বছর পরে আবার হবে। তাহলে 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনের পরে ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে হয়েছে নরেন্দ্র মোদী। আর বর্তমানে যে আছে সেটা হচ্ছে জোট সরকার। ঠিক আছে? এখন আলোচনা করব। তাহলে একবার একটা লাইনে বলে দেই যে ভারতের প্রধানমন্ত্রী কীভাবে নিযুক্ত হন। যে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন। ঠিক আছে? তাহলে নিয়োগ কীভাবে হন প্রধানমন্ত্রী, যে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের বা দল বা জোটের, ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে, ঠিক আছে, নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন। ঠিক আছে? এটা একটু মনে রাখবে যে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা। এবার একটু বুঝিয়ে দিচ্ছি। আর একটা কথা বলছি যে এই লোকসভা নির্বাচন কিভাবে হয় এটা যদি তোমরা জানতে চাও, বা আমি বলছি তোমরা এই ভিডিওটি একদম দেখবেই। ঠিক আছে? আই বাটনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমি কিন্তু আলোচনা করেছিলাম যে লোকসভা নির্বাচন কিভাবে হয় একদম স্টেপ বাই স্টেপ। তাহলে একবার বুঝে যাবে। ঠিক আছে? আমি একদম আমাদের ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে কতগুলি লোকসভা নির্বাচন কেন্দ্র আছে, কিভাবে নির্বাচন হয় একদম বুঝিয়েছি। ঠিক আছে? তাহলে আই বাটনের লিঙ্ক দেওয়া ছিল, ওখানে দেখে কিন্তু তোমরা বুঝে নেবে। ঠিক আছে? এখন একটু বুঝিয়ে দিচ্ছি। লোকসভা নির্বাচন 5 বছর অন্তর অন্তর হয়। তাহলে লোকসভা নির্বাচনে কি হয় যে সংখ্যাগরিষ্ঠ দল বা জোট, দেখো অনেক পার্টি অনেক প্রতিনিধি দাঁড়ায় লোকসভা নির্বাচনে। তাহলে যেমন বিজেপি আছে, কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস আছে। ঠিক আছে? তাহলে এমন অনেক পার্টি আছে। ঠিক আছে?
যেমন পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা হচ্ছে 42, তারপর উত্তরপ্রদেশে হচ্ছে 80। তাহলে টোটাল আমাদের সারা ভারতে লোকসভার টোটাল সিট হচ্ছে 543। লোকসভার নির্বাচনে কি হয়, যে এই 543টি সিটের উপরেই কিন্তু নির্বাচন হয়, অর্থাৎ 543টি সিট মানে 543 জন এমপি নির্বাচিত হন। এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, অর্থাৎ বাংলায় বললে সাংসদ। ঠিক আছে, সাংসদ কাদের বলা হয় বা এমপি কাদের বলা হয়? মেম্বার অফ পার্লামেন্টদের, অর্থাৎ লোকসভা বা রাজ্যসভা। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট, আর পার্লামেন্টের দুটো কক্ষ, একটা লোকসভা একটা রাজ্যসভা। রাজ্যসভা উচ্চ কক্ষ, লোকসভা নিম্ন কক্ষ। তাহলে দুটি কক্ষের সদস্যদেরই বলা হয় এমপি বা সাংসদ। তাহলে এখানে লোকসভার মধ্যে 543 জন সদস্য আছে। তাহলে এই লোকসভাতে যখন নির্বাচন হয় তখন এই 543টি সিটের মধ্যে যেই পার্টি, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হোক, যে কোনো পার্টি যদি এই 543 সিটের অর্ধেকের বেশি পেয়ে যায়, অর্থাৎ 272টি সিটের বেশি পেয়ে যায়, ঠিক আছে, তাহলে সেই পার্টি সরকার গঠন করে, অর্থাৎ সেই পার্টিরই যে নেতা তিনি কিন্তু প্রধানমন্ত্রী হন। ঠিক আছে, আমরা কি করি যে 18 বছরের ঊর্ধ্বে হলেই আমরা ভোট দেই। আর আমরা যে ভোট দেই, আমরা কিন্তু প্রধানমন্ত্রীকে ভোট দিই না, আমরা ভোট দিই আমাদের এলাকার, আমাদের লোকসভা যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের মধ্যে যে দাঁড়ায় সেই পার্টির থেকে তাকে আমরা ভোট দিই। ঠিক আছে, আমাদের কি বলতে পারো পশ্চিমবঙ্গের মধ্যে 42টি সিট আছে 543টার মধ্যে। ঠিক আছে, 42টি সিট আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে 42 জন এমপি নির্বাচিত হবে। কারণ 42 জনের মধ্যে বিজেপির থেকে কেউ হলো, তৃণমূল কংগ্রেসের থেকে কেউ হলো কোনো এমপি, এভাবে হলো। ঠিক আছে, এইভাবে সারা ভারতবর্ষে 543টি সিট যেই পার্টির 272 সিটের উপরে থাকবে, অর্থাৎ এটাকেই বলা হয় সংখ্যাগরিষ্ঠ। ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ এটার মানে হচ্ছে, এটা হচ্ছে কত, হাফ, অর্ধেকের সঙ্গে অর্ধেকের থেকে এক বেশি। এই 543-এর অর্ধেকের বেশি সিট যেই পাবে, ঠিক আছে, সেই হয়ে যাবে, সেই যে পার্টিটা হবে সেই পার্টি, অর্থাৎ সেই যে দলটা, সেই দলটাই সরকার গঠন করবে। আর সেই দলের মধ্যে সেই দলটাই ঠিক করবে যে সে কাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করবে। ঠিক আছে, আমরা ঠিক করব না। এখন সেই দলের মধ্যে যে এমপিরা থাকবে, যারা নিযুক্ত হয়ে গেল, ঠিক আছে, নির্বাচিত হয়ে গেল, সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 272টি সিটের উপরে পেল, তাহলে তারাই ঠিক করবে তাদের মধ্যে থেকে কে প্রধানমন্ত্রী হবে। বুঝা গেল? আমরা কিন্তু ঠিক করি না, আমরা শুধুমাত্র এই এমপিদেরকে ভোট দিয়ে পাঠাই। ঠিক আছে, এবার দেখো অনেক সময় কি হয় যে লোকসভা নির্বাচন হয়ে যায় কিন্তু কোনো পার্টি 272টি সিট পায় না। যেমন এবার 2024-এ হয়েছে, 2024-এ কিন্তু কোনো পার্টি 272টি সিটের উপরে পায়নি। ঠিক আছে, মানে অনেকগুলি পার্টির কাছে কিছু কিছু সিট পড়েছে, একটা পার্টি বেশি 272টি সিট এর অতিক্রম করতে পারেনি। ঠিক আছে, ধরো 50টি সিট ছিল, ঠিক আছে, 50টি সিটের মধ্যে এখন ধরো টোটাল সিট 50টি কোনো একটা জায়গায়, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানে কেউ যদি 25-এর থেকে হাফের থেকে এক বেশি, অর্থাৎ 26টা সিট যদি কোনো একটা পার্টি পেয়ে যায়, সে সরকার গঠন করবে। কিন্তু যদি এমন হয় যে অনেকগুলি পার্টি আছে, পার্টি এ, পার্টি বি, পার্টি সি, পার্টি ডি, পার্টি ই, এমন অনেক পার্টি আছে ভারতে, তাহলে 50টার মধ্যে এ পেল 20টা, এ পেল 21টা, ঠিক আছে, এ পেল 5টা বা 4টা, ঠিক আছে, এ পেল 5টা, এ পেল 0টা, পায়নি। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল কি, এখানে 20 আর এখানে 5 25 আর এখানে 25, 50টা হয়ে গেল সিট। তাহলে 50টি সিট পেলো, কিন্তু এখানের মধ্যে কেউ কি অর্ধেকের বেশি সিট কেউ কি পেয়েছে? পায়নি। তাহলে এখন কি হবে এখানের মধ্যে, যে এখন 2টি 3টি পার্টি মিলে একটা জোট গঠন করবে। অর্থাৎ ধরো এখন সব থেকে বেশি সিট কার কাছে আছে, হায়েস্ট আছে এই 21টি, এই বি এর কাছে, বি পার্টির কাছে, এই বি দলটির কাছে সব থেকে বেশি কি আছে, সিট আছে। তাহলে এখন বি দলটি কি করবে, যে এখন বি দলের সঙ্গে যদি অন্য একটা পার্টি যুক্ত হয়ে যায়,
তাহলে অর্ধেকের বেশি হয়ে যাবে সিট, মানে 26টা সিট হলেই সরকার গঠন করতে পারে। তাহলে এখন 26টা সিট হওয়ার জন্য তাকে অন্য পার্টির সাহায্য নিতে হবে। এমনটাই হয়েছে 2024-এ 272টি সিট পায়নি, তার জন্য বিজেপি অন্য পার্টিকে যুক্ত করে আর কি মেজরিটি তৈরি করেছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পূর্ণ করেছে। তাহলে এখন যদি 21টি সিটের সঙ্গে এই 5টি, এই ডি যে পার্টিটা আছে এই পার্টিটা বললো যে না আমি তোমাকে আমার এই 5টি সিট দিচ্ছি আর আমরা মিলে সরকার গঠন করবো, ঠিক আছে, এখন বি আর ডি মিলে এখন সরকার গঠন করবে, এটাকেই বলা হয় জোট সরকার। তাহলে এটাই বলা হচ্ছে যখন কোনো একটা দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারবে না তখন এই জোট সরকার গঠন হয়, আর যেটা বর্তমানে আমাদের ভারতে দেখা যাচ্ছে, ঠিক আছে। বর্তমানে কিন্তু বিজেপি, তারপরে অন্যান্য দল আছে, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের যে বলতে পারো তেলুগু দেশম পার্টি, তারপরে বিহারের জনতা দল, এমন অনেক পার্টি মিলে কিন্তু বর্তমানে জোট সরকার চলছে ভারতে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা, দলও হতে পারে বা জোটও হতে পারে। দল কখন হবে? যখন একটা পার্টি জিতে যাবে 272টি সিটের উপরে। আর জোট কখন হবে? যখন একটা পার্টি অর্ধেকের বেশি সিট জিততে পারবে না, তখন 2-3টি পার্টি মিলে তারা জোট গঠন করে সরকার চালাবে। তাদের নেতাকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন। তারপর ঠিক আছে, প্রধানমন্ত্রী তো নিযুক্ত আর কি নির্বাচিত করলো সেই পার্টির থেকে, এখন ঠিক করলো যে এনাকে প্রধানমন্ত্রী আর কি হিসেবে গ্রহণ করা হবে। কিন্তু কার দ্বারা নিযুক্ত হন? শেষে রাষ্ট্রপতির দ্বারা। রাষ্ট্রপতি শেষে প্রধানমন্ত্রীকে নিযুক্ত করে থাকেন, ঠিক আছে। এবার দেখো নিয়োগের পরে শপথ গ্রহণ। প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান? মনে রাখবে এই রাষ্ট্রপতি, ঠিক আছে। এই রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। হয়ে গেল। কার্যকাল কত বছর? কার্যকাল সাধারণত 5 বছর, অর্থাৎ লোকসভার যে কার্যকাল 5 বছর পর পর লোকসভা নির্বাচন হয়, তাহলে ওই 5 বছরই প্রধানমন্ত্রীর কার্যকাল সাধারণত। আর অপসারণ, এবার দেখো যে প্রধানমন্ত্রীকে 5 বছর পূর্ণ হওয়ার আগেও কিন্তু অপসারণ করা যায়। কি হবে? যে যদি তার বিরুদ্ধে কোনো অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়, অনাস্থা প্রস্তাব, অনাস্থা অনাস্থা প্রস্তাবকে ইংরেজিতে বলা হয় নো কনফিডেন্স মোশন, ঠিক আছে। তাহলে যদি প্রধানমন্ত্রী লোকসভাতে যদি নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় তাহলে কিন্তু প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। অনাস্থা প্রস্তাব অর্থাৎ প্রধানমন্ত্রীর উপরে বা লোকসভার উপরে আর আস্থা থাকলো না, অর্থাৎ মেজরিটি যে ছিল, ধরো জোট সরকারে অনাস্থা প্রস্তাব আর কি এমন হতে পারে যে জোট সরকার চলছে, এখন হঠাৎ করে সরকার চলছিল এই 5 আর 21 26টি আর কি মেজরিটি হয়ে গেছিল, সংখ্যাগরিষ্ঠ হয়েছিল এই 50টি সিটের মধ্যে, সরকার চলছিল জোট সরকার। এখন জোট সরকারে কি হয়, যদি ডি পার্টিটা মনে করে যে না এই বি পার্টি আমাদেরকে অতটা সুযোগ সুবিধা দিচ্ছে না, আমাদের কথা মানছে না, তখন এই ডি পার্টি কি করতে পারে যে এই বি পার্টি থেকে বেরিয়ে যেতে পারে। যদি বেরিয়ে যায় তখন যদি লোকসভাতে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় যে কে কে এই যে সরকারের পক্ষে আছো, যদি এই ডি পার্টি মানা করে দেয় যে না আমি আর সরকারের পক্ষে নেই, তাহলে কি হয়ে গেল? মাত্র 21টি সিট হয়ে গেল বি পার্টির, মেজরিটি আর থাকলো না তার। তাহলে তখন কিন্তু মেজরিটি যেহেতু নেই, সংখ্যাগরিষ্ঠতা যেহেতু নেই, তাহলে কিন্তু আর তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, অর্থাৎ তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব অর্থাৎ নো কনফিডেন্স মোশন পাস হয়ে গেল। তাহলে জোট সরকার এমন বেশি দেখা যায় ভারতে। আগে এমন জোট সরকার বেশি গঠন করা হতো, আর মাঝের মধ্যে যদি পার্টির মধ্যে দ্বন্দ্ব দেখা যেত তাহলে এক পার্টি চলে যেত তাদের একটা পার্টিকে ছেড়ে, আর সরকারের পতন ঘটে যেত, এটাই হতো। তাহলে অপসারণ কী হয় বোঝা গেল? যদি লোকসভাতে অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন পাস হয়ে যায় তাহলেই কিন্তু প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, অর্থাৎ আবার নির্বাচন হবে পরে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তাহলে এই হয়ে গেল ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু 2 মার্কসের কোশ্চেন তোমাদের আসতে পারে এখান থেকে, তা আলোচনা করলাম। আর একটা প্রশ্ন এখান থেকে আসে যে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু ক্যাবিনেট তরুণের ভিত্তিপ্রস্তর বলা হয়, ঠিক আছে। ভারতের প্রধানমন্ত্রী কি বলা হয়? যে ক্যাবিনেট তরুণের ভিত্তিপ্রস্তর। ভারতের প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট তরুণের ভিত্তিপ্রস্তর বলা হয়। আরেকটা বলা হয় যে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য। সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য,
অগ্রগণ্য। বুঝা গেল? দেখো ক্যাবিনেট ত্বরণের ভিত্তিপ্রস্তর অর্থাৎ ক্যাবিনেট কি? ভারতের যে প্রধানমন্ত্রী নিযুক্ত হলো তারপরে প্রধানমন্ত্রীর কিন্তু একটা মন্ত্রী পরিষদ থাকে, ঠিক আছে? মন্ত্রী পরিষদ সম্পর্কে যদি জানতে চাও, ঠিক আছে, তোমাদের সিলেবাসে দেওয়া নেই, তাও যদি জানতে চাও আই বটনে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে কিন্তু তোমরা একবার দেখে নিও, ঠিক আছে? দেখলে তোমাদের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? কিছুক্ষণের ভিডিও তোমরা যদি দেখো তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেল? তাহলে প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পরে প্রধানমন্ত্রী কী করে, যে তিনি তার মন্ত্রী পরিষদে কাকে কাকে রাখবেন তার একটা তালিকা তৈরি করেন, যে কে অর্থমন্ত্রী হবে, কে প্রতিরক্ষা মন্ত্রী হবে অর্থাৎ ডিফেন্স মিনিস্টার কে হবে, ফাইন্যান্স মিনিস্টার কে হবে, তারপরে বলতে পারো যে কৃষিমন্ত্রী কে হবে, অর্থাৎ কেন্দ্রের যে মন্ত্রী গুরুত্বপূর্ণ বিদেশ মন্ত্রী কে হবেন। তাহলে প্রধানমন্ত্রী ঠিক করেন, একটা নামের তালিকা ঠিক করেন যে কে কে এই পদে থাকবেন। তারপরে সেই যে তালিকাটা সেটা রাষ্ট্রপতিকে দেন প্রধানমন্ত্রী, আর তারপরে রাষ্ট্রপতি কিন্তু সেই যে কৃষিমন্ত্রী বলো, তারপরে বিদেশ মন্ত্রী বলো, প্রতিরক্ষা মন্ত্রী বলো, অর্থমন্ত্রী বলো, তাদেরকে নিযুক্ত করে। বুঝা গেল? তাহলে এই যে ক্যাবিনেট বলতে ভারতের যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আছে সেই মন্ত্রীদের মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ পোর্টফোলিও যাদের আছে, দপ্তরগুলি দেওয়া আছে যাদের, ডিফেন্স মিনিস্টার, তারপরে ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, এই যে গুরুত্বপূর্ণ যে পদগুলি আছে তাদেরকে মিলিয়ে তৈরি করা হয় ক্যাবিনেট আর কি মিনিস্টার, ক্যাবিনেট মন্ত্রী বলা হয় তাদেরকে। তো সেই যে ক্যাবিনেট ত্বরণের ভিত্তিপ্রস্তর মানে ক্যাবিনেট যে মন্ত্রিসভা যা আছে সেই মন্ত্রী পরিষদের প্রধান নেতা হিসেবে কিন্তু এই প্রধানমন্ত্রী কাজ করে। কোনো একটা ডিসিশন নিতে হলো সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিসিশন মেকিংয়ে ভারতের প্রধানমন্ত্রী, সেখানে সভাপতিত্বও করবে প্রধানমন্ত্রী, এর জন্যই বলা হয় আর কি ক্যাবিনেট ত্বরণের ভিত্তিপ্রস্তর। তারপরে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য, তাহলে ভারতের প্রধানমন্ত্রীকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলা হয়। কিসের জন্য? ভারতের সংবিধানে কেন্দ্রীয় যে মন্ত্রী পরিষদ আছে এবং যে প্রধানমন্ত্রী আছে তাদের কিন্তু মর্যাদা সেম, মর্যাদা কিন্তু সেম, কারণ প্রধানমন্ত্রী বলো আর কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের যে সদস্যরা বলো সবাই কিন্তু এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তাই না? সবাই সংবিধানে সমান মর্যাদা সম্পন্ন, কিন্তু প্রধানমন্ত্রী একটু, যেহেতু দেশের নেতা, যেহেতু প্রধানমন্ত্রী লিডার, তার জন্য কিন্তু তাকে সমপর্যায়ভুক্ত ব্যক্তির মধ্যে একটু অগ্রগণ্য বলা হয়, ঠিক আছে? আর যদি রাষ্ট্রপতি কোনো কিছু মন্ত্রী পরিষদকে জানাতে চান তাহলে কিন্তু রাষ্ট্রপতি সরাসরি মন্ত্রী পরিষদকে বলবেন না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে জানাবেন আর প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদকে জানাবেন। আবার মন্ত্রী পরিষদ যদি রাষ্ট্রপতিকে কিছু জানাতে চান তাহলে মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রীকে জানাবেন আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানাবেন। তাহলে এই যে প্রধানমন্ত্রী একটু গুরুত্বটা বেশি, আর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মধ্যে বলতে পারো সভাপতিত্ব করে, তিনি নীতি নির্ধারণ করে, নীতি বাস্তবায়ন করে, তাহলে তার যে ভূমিকাটা এর জন্যই তাকে বলা হয় সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য। বোঝা গেল? তাহলে এখান থেকে কিন্তু 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, তোমরা একটু ভালো করে দেখে নাও। তাহলে এবার আলোচনা করব ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এটা তোমাদের এবার 2026-এর পরীক্ষায় 99% চান্স আছে আসার, ঠিক আছে? এখন দেখো যে এই প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী অর্থাৎ পাওয়ার অ্যান্ড ফাংশন অফ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দেখো এই প্রশ্নটি তোমাদের এবার 2026-এ কিন্তু আসার সম্ভাবনা প্রবল। কারণ দেখো 2017 সালে এই প্রশ্নটি এসেছিল যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 17-এর পরে 18-তে আসেনি, 19-এ এসেছে যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 20-তে আসেনি, ঠিক আছে, আর 21-এ আসেনি, কারণ 2021 সালে কোভিড-19 ছিল, পরীক্ষাই হয়নি, ঠিক আছে? 2021-এ পরীক্ষাই হয়নি, প্রশ্নপত্রই হয়নি। 21-এর পরে 22 সালে পরীক্ষা হয়েছে, আর 22 সালেই এসেছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 22-এর পরে 23-এ এই প্রশ্নটি আসেনি, তার পরের বছরই 24-এই এসেছে এই প্রশ্নটি। এবার 25-এ কিন্তু আসেনি এই কোশ্চেনটি যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তাহলে 25-এ আসেনি, 2026-এ আসার সম্ভাবনা কিন্তু প্রবল, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু এই প্রশ্নটি আমি এখন বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে তোমরা ভূমিকা দেবে, তারপরে 6টি পয়েন্ট দেবে, লাস্টে উপসংহার দেবে, ফুল মার্কস, ঠিক আছে? আর হাতের লেখা একটু সুন্দর করবে, গুছিয়ে লিখবে। দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে লোকসভার নেতা। তাহলে প্রধানমন্ত্রী হচ্ছেন লোকসভার নেতা, তাই তো? লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই তো হচ্ছে প্রধানমন্ত্রী। প্রতি 5 বছর অন্তর অন্তর লোকসভা নির্বাচন হয়, আর সেই লোকসভা নির্বাচনের পর যেই দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, অর্থাৎ যেই দলের কাছে 543টি সিটের মধ্যে যেই দল 543-এর অর্ধেকের বেশি অর্থাৎ 272টি সিটের উপরে পায়, সেই দলটি সরকার গঠন করে।
আর সেই দলের যে নেতা বা লিডার তিনি প্রধানমন্ত্রী হন। তাহলে সেই যে লোকসভার নেতা হিসেবে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যাবলী অনেকটা। নেক্সট হচ্ছে যে মন্ত্রিসভা ও ক্যাবিনেটের নেতা। তাহলে প্রধানমন্ত্রী কিন্তু মন্ত্রিসভারও নেতা, অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার যে আছে, সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রিসভার কিন্তু নেতা হচ্ছে অর্থাৎ লিডার হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী থাকে আর তার নিচে কারা থাকে? মন্ত্রী পরিষদ থাকে, অর্থাৎ কৃষিমন্ত্রী বলো, বিদেশমন্ত্রী বলো, বর্তমানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আছে, তারপরে বলো অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আছে। তাহলে এই যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার যদি কোনো অধিবেশন বসে তাহলে সেই অধিবেশনে বা সেই মিটিংয়ে কিন্তু সভাপতিত্ব কে করেন? সেই ভারতের প্রধানমন্ত্রী কিন্তু সভাপতিত্ব করেন। আর গুরুত্বপূর্ণ যে নীতি নির্ধারণ করেন সেটা কিন্তু প্রধানমন্ত্রী করে থাকেন। ঠিক আছে। আর ক্যাবিনেটের নেতা, ক্যাবিনেট কি? ক্যাবিনেট আর মন্ত্রিসভা দুটি কিন্তু আলাদা। মন্ত্রিসভা হচ্ছে সমস্ত মন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভা, আর ক্যাবিনেট হচ্ছে এই মন্ত্রিসভার মধ্যে মন্ত্রী থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে পোর্টফোলিও অর্থাৎ দপ্তর যাদের কাছে দেওয়া হয়েছে তাদের নিয়ে ক্যাবিনেট তৈরি হয়। যেমন অর্থমন্ত্রী বলো, বিদেশমন্ত্রী বলো, প্রতিরক্ষা মন্ত্রী বলো, তাহলে এই যে গুরুত্বপূর্ণ যে পদগুলি আছে তাদেরকে নিয়ে গঠিত হয় ক্যাবিনেট মিনিস্টার আর কি বলা হয় তাদেরকে। তাহলে এই ক্যাবিনেটেরও কিন্তু নেতা তিনি। কোনো ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে একটা মিটিং হলো, সেখানের মধ্যেও সভাপতিত্ব কে করেন? এই ভারতের প্রধানমন্ত্রী করেন। তাহলে সেখানে কোনো ডিসিশন নিতে হলে শেষ পর্যন্ত সেটা প্রধানমন্ত্রী নিয়ে থাকেন আলোচনা করার পরে। নেক্সট হচ্ছে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। তাহলে প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। দেখো, বলতে গেলে রাষ্ট্রপতি হচ্ছে ভারতের সাংবিধানিক প্রধান। ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া হচ্ছে রাষ্ট্রপতি বা ভারতের প্রেসিডেন্ট, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু নামেই শাসক, অর্থাৎ রাষ্ট্রপতি হচ্ছে নিয়মতান্ত্রিক শাসক, অর্থাৎ প্রকৃত ক্ষমতা কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর হাতেই ন্যস্ত আছে। তাহলে ভারতের প্রধানমন্ত্রীকে বলা হয় প্রকৃত শাসক, আর রাষ্ট্রপতিকে বলা হয় নিয়মতান্ত্রিক শাসক, অর্থাৎ তিনি সাংবিধানিক প্রধান হলেও নিয়মেই আর কি নিয়মতান্ত্রিকভাবে তিনি কাজ করেন। অর্থাৎ কেন্দ্রীয় যে মন্ত্রিসভা আছে এবং যে প্রধানমন্ত্রী আছে তার নির্দেশ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি কার্য সম্পাদন করে। রাষ্ট্রপতি কিন্তু নিজের ইচ্ছায় কোনো কিছু কার্য সম্পাদন করে না, প্রধানমন্ত্রী এবং যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ আছে তাদের নির্দেশে, তাদের পরামর্শে কিন্তু রাষ্ট্রপতি কার্য সম্পাদন করে। যেমন বলতে পারো অ্যাটর্নি জেনারেল, তাই না? ভারতের মধ্যে সর্বোচ্চ আইনি পদ হচ্ছে অ্যাটর্নি জেনারেলের। তাহলে সেই যে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করা হবে করেন রাষ্ট্রপতি, কিন্তু কার নির্দেশে? প্রধানমন্ত্রীর নির্দেশে। যে প্রধানমন্ত্রী বলে দেন এই ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করো, রাষ্ট্রপতি পরে অ্যাপয়েন্ট করে। বা রাজ্যপাল যে নিয়োগ হন, প্রত্যেকটা রাজ্যের মধ্যে রাজ্যপাল থাকে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আছে, এমন প্রত্যেকটা রাজ্যে যে রাজ্যপাল থাকে তাদেরকেও রাষ্ট্রপতি নিয়োগ করেন, কিন্তু কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শে। প্রধানমন্ত্রী বলে দেন কাকে নিয়োগ করতে হবে। তাহলে সমস্ত কার্য যে ভারতে সম্পাদন করা হয়, অর্থাৎ প্রকৃত ক্ষমতা ভারতের প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত আছে এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের কাছে। রাষ্ট্রপতি শুধুমাত্র নামেই শাসক, এর জন্য তাকে বলা হয় নিয়মতান্ত্রিক শাসক, আর ভারতের প্রধানমন্ত্রীকে বলা হয় প্রকৃত শাসক। বোঝা গেল? তাহলে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হচ্ছে এই প্রধানমন্ত্রী। নেক্সট হচ্ছে মন্ত্রিসভা ও রাষ্ট্রপতির যোগসূত্র। তাহলে ভারতের যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু মন্ত্রিসভাতে থাকে এবং যে রাষ্ট্রপতি থাকে তার যোগসূত্র হিসেবে কাজ করে প্রধানমন্ত্রী। ধরো মন্ত্রিসভা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, তাহলে সেই সিদ্ধান্তটা যদি রাষ্ট্রপতিকে জানাতে হয় তাহলে সেটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানাবেন, মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীকে জানাবেন, আর প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্তটা রাষ্ট্রপতিকে জানাবেন। আর রাষ্ট্রপতি যদি কোনো নির্দেশ দিতে চান এই মন্ত্রিসভাকে, তাহলে রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীকে বলবেন, প্রধানমন্ত্রী সেই নির্দেশটা মন্ত্রিসভাকে দেবেন। তাহলে মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতির মাঝখানে যোগসূত্র তৈরি করছে, তাই না? একটা সেতু বন্ধন হিসেবে কাজ করছে, যে মাঝখানে আছে পিএম প্রাইম মিনিস্টার, এদিকে প্রেসিডেন্ট, আর এদিকে সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার। ঠিক আছে, সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ। তাহলে সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার যদি রাষ্ট্রপতি কিছু বলতে চায় তিনি পিএমকে বলবেন, প্রধানমন্ত্রীকে বলবেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলবেন, প্রেসিডেন্টকে বলবেন। প্রেসিডেন্ট যদি কোনো কিছু সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রী পরিষদকে বলতে চান, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বলবেন, প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদকে বলবেন। তাহলে এই মাঝখানে প্রধানমন্ত্রী একটা কি যোগসূত্র হিসেবে কাজ করছেন বা একটা সেতু বন্ধন হিসেবে কাজ করছেন।
নেক্সট হচ্ছে যে বিদেশ নীতি নির্ধারণ। তাহলে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু বিদেশ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই বিদেশ নীতি কি, আমাদের ভারতের সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য দেশের সম্পর্ক কেমন হবে সেটাই হচ্ছে বিদেশ নীতি। তাহলে ভারতের প্রধানমন্ত্রী অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু নীতি নির্ধারণ করে থাকেন। অন্য দেশে যে যাত্রা করেন, ঠিক আছে, বিদেশে অন্য দেশে ঘুরতে যান, ভ্রমণে যান, কোনো দেশের সঙ্গে চুক্তি করেন, কোনো দেশের সঙ্গে আলাপ আলোচনা করেন, কোনো আন্তর্জাতিক মঞ্চের মধ্যে নিজের পক্ষ রাখেন, তাহলে এই সমস্ত কাজ করেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, তাহলে বিদেশ নীতি নির্ধারণে কিন্তু মেন ভূমিকা অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতের প্রধানমন্ত্রী। নেক্সট হচ্ছে যে জাতির নেতা। তিনি কিন্তু প্রধানমন্ত্রী ভারতের জাতির নেতা অর্থাৎ আমাদের দেশের নেতা। জাতি কি? জাতি হচ্ছে ন্যাশন, আমাদের যে ন্যাশন, জাতি, আমাদের যে দেশ, তার কিন্তু লিডার অর্থাৎ নেতা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রীর যে আচার আচরণ, তার যে পোশাক, ঠিক আছে, তার যে ব্যবহার, সমস্ত কিছু কিন্তু আমাদের দেশকে প্রভাবিত করে, আমাদের দেশকে উন্নত করার জন্য, আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করেন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে সমস্ত আলোচনা। তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব রাজ্যপাল সম্পর্কে। ঠিক আছে, রাজ্যপাল সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।